নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে উপস্থিত হয়েছি, দারুণ চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারের যে প্রয়োগ তোমরা দেখতে পাবে ফিজিক্সেও। লিখো চ্যাপ্টারের নাম দ্বিপদ উপপাদ্য। চ্যাপ্টারের নাম দ্বিপদ উপপাদ্য। আমরা এই চ্যাপ্টারকে ইংরেজিতে বলি কি বাইনোমিয়াল থিওরাম। ক্লিয়ার? বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদ উপপাদ্য। আমরা এই চ্যাপ্টারে কী কী জানবো, আজকে আমাদের পাঠ্য বিষয় কী কী টপিক জানবো আজকে আমরা এখান থেকে। আমরা প্রথমে জানবো যেটা যে এই দ্বিপদ উপপাদ্য এই চ্যাপ্টারটা কিসের পার্ট, অঙ্কের কোন শাখার অন্তর্গত। স্যার এটা কি পাটিগণিতের অন্তর্গত, নাকি পরিমিতির অন্তর্গত, নাকি বীজগণিতের অন্তর্গত, কার অন্তর্গত, কোন শাখার অন্তর্গত? তো মাথায় রাখবে এই চ্যাপ্টারটা হচ্ছে বীজগণিতের তোমাদের বইয়ের ইউনিট 3-র একটা চ্যাপ্টার হচ্ছে কি দ্বিপদ উপপাদ্য। যেমন বীজগণিতের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার ভাগ আছে, গাণিতিক আরোহণ তত্ত্ব, কমপ্লেক্স নাম্বার, দ্বিঘাত সমীকরণ তত্ত্ব, সরল সমীকরণ। ঠিক ওরকমভাবে এটাও একটা সেই বীজগণিতেরই একটা চ্যাপ্টার, কিন্তু থাকবে কোথায়? ইউনিট 3-তে। ক্লিয়ার? ইউনিট 1-এ কী আছে? সেট, রিলেশন, ম্যাপিং। ইউনিট 2-এ কী আছে? ত্রিকোণমিতি পুরো। আর ইউনিট 3-তে কী আছে? অ্যালজেব্রা। তো সেই অ্যালজেব্রার মধ্যে এই একটা চ্যাপ্টার। এখন তোমাদের মনে হতে পারে স্যার দ্বিপদ উপপাদ্য এই চ্যাপ্টারটার মিনিংটা কী স্যার? যেমন ধরো আগেকার দিনে যে সিনেমাগুলো হতো, নাম শুনে বোঝা যেত মেজো বউ, ধরো সিনেমাটার নাম, তাহলে বোঝা যেত যে না ওই সিনেমাতে 3টা বউ থাকবে, বড় বউ থাকবে, ছোট বউ থাকবে। ক্লিয়ার? আর কেউ রোল করুক না করুক অন্তপক্ষে একজনকে দেখতে পাওয়া যাবে, সেটাকে রঞ্জিত মল্লিককে। ঠিক কিনা? মানে আগেকার দিনের সিনেমার গল্পই ওরকম থাকতো একদম, হ্যাঁ, যে ফ্যামিলিগত সিনেমাগুলো হতো। তো ঠিক একই রকম সিনেমার টাইটেল দেখে বোঝা যেত, বোঝা যেত যে সিনেমাটার মধ্যে গল্পটা কি। ঠিক একই রকমভাবে আমাকে দেখতে হবে যে এই টাইটেল দেখে সিনেমার পুরো স্ট্রাকচারটা কি, সিনেমাটা কি বলতে চাইছে, কেমন মুভিটা কীরকম। তো আমরা এটার জন্য না চ্যাপ্টারের নামের মধ্যে একটু ভেরিয়েশন আনছি, একটু চেঞ্জ নিয়ে আসছি। কেন? কারণ এই উপপাদ্য শুনলে না স্টুডেন্টের মনে একটু কী বলতো ভয় ফিলিংস আসেই, তাই না? কারণ ক্লাস 9-10 তো উপপাদ্য করে এসেছো, তার প্রয়োগ করতে গিয়ে নিজে প্রয়োগ হয়ে গেছো। তাই অনেক স্টুডেন্টস কিন্তু এই উপপাদ্য, হ্যাঁ, স্টেটমেন্ট শুনলেই না একটু চোখটা কেমন ভুল না চাই। ওই কারণে এক কাজ করি, আমরা এখান থেকে উপপাদ্যটাকে ডিলিট করে আমরা তার জায়গায় রাখছি কি শ্রেণী। কেন? কারণ কোনো বইয়ে চ্যাপ্টারের নাম দ্বিপদ উপপাদ্য না দিয়ে দ্বিপদ শ্রেণীও দেওয়া আছে। ক্লিয়ার? তো লিখে রাখো সবাই দ্বিপদ শ্রেণী। দ্বিপদ শ্রেণী। যাক, চ্যাপ্টারের নাম একটু পরিবর্তন করলাম। স্যার তাহলে এবার আপনি বলুন দ্বিপদ শ্রেণী মানে কি? শর্টকাটে তোমাদের মাথায় এটা আসবে নিশ্চয়ই, স্যার যে শ্রেণীকে আমরা দুটো পদের আকারে বানাতে পারবো। কি বললাম? যে শ্রেণীকে দুটো পদের আকারে বানাতে পারবো আমরা সেই শ্রেণীকে বলবো দ্বিপদ শ্রেণী। ক্লিয়ার? তুমি বলবে ও স্যার কি বলছেন আপনি, যে শ্রেণীকে দুটো পদের আকারে বানাতে পারবো শ্রেণী কি ওটা তো জানি না। তা আগে আপনি বলুন আগে শ্রেণী ব্যাপারটা কি। যখন শ্রেণীর স্ট্রাকচার চোখের সামনে ভাসবে তারপর বলিয়েন তাকে দুটো পদের আকারে বানাবো না 4টা পদের আকারে বানাবো। তো দেখো শ্রেণী ব্যাপারটা কি। শ্রেণী এর যদি অ্যাকচুয়াল কনসেপ্ট দিই তাহলে টাইম লাগবে। ক্লিয়ার? ওই কারণে ওর অ্যাকচুয়াল যে কনসেপ্ট ওটা আমরা শিখবো শ্রেণী চ্যাপ্টারে গিয়ে। মানে ধরে নাও সমান্তর শ্রেণী, গুণোত্তর শ্রেণী, ওই চ্যাপ্টারে গিয়ে শিখবো। তাই আমরা এখানে শ্রেণীর একদম মিনিমাম একটা ধারণা দিচ্ছি। শ্রেণীর ধারণাটা কি? পদের সমষ্টিকে, কি বললাম, পদের সমষ্টিকে শ্রেণী বলে। যেমন ধরো এ একটা পদ আর বি একটা পদ,
তো পদের যে সমষ্টি তাকে কি বলছি আমরা? শ্রেণী। আবার বলছি দেখো, a স্কোয়ার একটা পদ, 2ab একটা পদ, আর b স্কোয়ার আর একটা পদ। ক্লিয়ার? তো এই যে পদগুলো দেখতে পাচ্ছ, একটা পদ, দুটো পদ, তিনটে পদ, এই পদের যে সমষ্টি, এই সমষ্টিকে কি বলছি আমরা? শ্রেণী বলছি। আবার বলছি a কিউব একটা পদ, তারপরে ধরে নাও 3a স্কোয়ার b, এটা আর একটা পদ, 3ab স্কোয়ার এটা আর একটা পদ, b কিউব এটা আর একটা পদ। তো টোটাল 4টে পদ না? এই পদগুলোর যে সমষ্টি, এই পদগুলোর যে যোগফল, এটাকে আমরা কি বলছি? শ্রেণী। আবার বলছি a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a প্লাস 1, এই যে আমি পদগুলো সমষ্টি করলাম, এটাও কি? এটা হচ্ছে একটা শ্রেণী। বুঝতে পারলে শ্রেণী ব্যাপারটা কি? তাহলে শ্রেণী মানে হচ্ছে পদের সমষ্টি, যদিও এটা কিন্তু পুরোপুরি পারফেক্ট কনসেপ্ট নয়। পারফেক্ট কনসেপ্টটা কি? সিকোয়েন্সের পদের সমষ্টি। তো সিকোয়েন্স ব্যাপারটা কি ওটা পরে বলবো, তাই আপাতত জেনে রাখো বোঝার সুবিধার জন্য, পদগুলোর যে যোগফল তাকে বলা হয় কি? শ্রেণী। পদগুলোর যে সমষ্টি তাকে বলছি শ্রেণী। পদগুলোর যে সমষ্টি তাকে বলছি শ্রেণী। ক্লিয়ার? তাহলে শ্রেণী ধারণা কনসেপ্ট ক্লিয়ার পুরো একদম। এবার টার্গেট কি? স্যার এখন শ্রেণী না, দ্বিপদ শ্রেণীটা কি? তো দেখো, যে শ্রেণীকে আমি দুটো পদের আকারে বানাতে পারবো, দুটো পদের চেহারায় লিখতে পারবো, যেমন ধরো আমি একে না লিখতে পারছি দুটো পদের চেহারায়, a প্লাস বি। স্যার ছিলই তো স্যার, তো কি করব? ছিল তো লিখলাম ওইভাবেই। স্যার তাহলে এটা দেখো, আমি এটাকে লিখতে পারছি কি? a প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো ছিল 3টে পদ, কিন্তু আমি 3টে পদকে দুটো পদের আকারে বানাতে পারলাম। স্যার তাহলে একে দেখো, আমি একে লিখতে পারছি কি? a প্লাস বি হোল কিউব। দেখো a প্লাস বি হোল কিউবের ফর্মুলা তো এটা। তো আমি এই 4টে পদকে আমি কটা পদের আকারে বানাতে পেরেছি? তো এই শ্রেণীটাকে আমি দুটো পদের আকারে লিখতে পারলাম, এই শ্রেণীকে দুটো পদের আকারে লিখতে পারলাম, এই শ্রেণীকে দুটো পদের আকারে লিখতে পারলাম, কিন্তু এই শ্রেণীকে দুটো পদের আকারে আমি কিন্তু লিখতে পারছি না। দুটো পদের আকারে, এখানে একটা পদ, এখানে একটা পদ, তো দুটো পদের আকারে আমি কিন্তু লিখতে পারছি না। পারছি কি লিখতে পারছি না। আর যেহেতু দুটো পদের আকারে লিখতে পারছি না আমি, ওই কারণে ও বাবু শ্রেণী হলো ঠিকই, কিন্তু দ্বিপদ শ্রেণী না। আর এরা কি? শ্রেণীও হলো, আর যেহেতু দুটো পদের আকারে বানাতে পারছি তাই দ্বিপদ শ্রেণীও হলো। বুঝতে পারলে ব্যাপারটা? এবার এই কনসেপ্টটা দেখার পর তোমাদের দিমাগে একটা কি বলতো, সামথিং কোশ্চেন আসলো। দাদা কি আসলো? দাদা তাহলে দেখো, যে কোনো শ্রেণীকে আমরা যখন দুটো পদের আকারে লিখছি না, কি বললাম বোন? দাদা যে কোনো শ্রেণীকে যখন দুটো পদের আকারে লিখছি, তখন স্যার বারকা চোখ করে তাকাচ্ছি যখন এপারে, বারকা চোখ করে তাকাচ্ছি স্যার এপারে, তখন দেখছি যে স্যার দেখতে না এরকম ধরনের হবে স্যার, দেখতে একদম অবিকল এরকম ধরনের স্যার, এ প্লাস বি তার নাকি কিছু পাওয়ার, ঠিক কিনা? ও স্যার তার মানে বুঝলাম, যে কোনো শ্রেণীকে যদি ওরকম ফিগার দিতে পারি, যে কোনো সিরিজকে, যে কোনো শ্রেণীকে যদি ওরকম ফিগার, ওরকম চেহারা দিতে পারি, তখন স্যার বলবো যে এটা হচ্ছে কি দ্বিপদ শ্রেণী। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ ঠিকই। এবার না, এখানে এবার একটা এমসিকিউ প্রশ্ন হতে পারে, কীরকম? এন এর মানের উপর ডিপেন্ড করে ওই শ্রেণীটা কেমন শ্রেণী হবে, কেমন দ্বিপদ শ্রেণী হবে। মানলাম যখন দুটো পদ দেখতে পাচ্ছি অবশ্যই দ্বিপদ শ্রেণী, কিন্তু এন এর উপর ডিপেন্ড করবে ওই দ্বিপদ শ্রেণীটা কেমন দ্বিপদ শ্রেণী হবে। কেমন মানে স্যার? কেমন মানে হচ্ছে সসীম দ্বিপদ শ্রেণী, সসীম দ্বিপদ শ্রেণী নাকি অসীম দ্বিপদ শ্রেণী? লে হালুয়া, এটা আবার কেমন স্যার? সসীম দ্বিপদ শ্রেণী বা অসীম দ্বিপদ শ্রেণী? অসীমা হয়ে গেল যে অসীম দ্বিপদ শ্রেণী। তো দেখো সবাই, যদি বাই চান্স এই এন এর মানটা না, এন এর মান যদি দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার হয়ে যায়,
ন্যাচারাল নাম্বার মানে রোল নাম্বার 1 2 3 4 5 6 7 8 এগুলো। যদি n এর মানটা দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার হয় না, তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে ওই শ্রেণীটা, ওই দ্বিপদ শ্রেণীটা হচ্ছে সসীম দ্বিপদ শ্রেণী। সসীম মানে কি? সসীম মানে হচ্ছে যে শ্রেণীর মধ্যে পদগুলোকে কাউন্ট করতে পারবে, ক্লিয়ার? তারপর এনকাউন্ট করতে পারবে। কি বললাম? পদগুলো গুনতে পারবে, 1টা 2টা 3টা 4টা এবং গুণে শেষও করতে পারবে। ওই শ্রেণীটাকে বলি আমরা কি? সসীম দ্বিপদ শ্রেণী। যেমন দেখো, একে এরকম আকারে বানাতে পেরেছি, একেও বানাতে পেরেছি দুটো পদের আকারে, একেও বানাতে পেরেছি, একে পারিনি। তো একে পারেনি তাই এ বাতিল। কিন্তু যাদেরকে পারলাম দ্বিপদ শ্রেণী আকারে বানাতে, ক্লিয়ার? তো দেখো এদেরকে দেখো তো প্রত্যেকটার পদ ফিক্সড হয়ে আছে না? এখানে a প্লাস বি এর মাথায় পাওয়ারটা কি? 1। তো 1টা কি ন্যাচারাল নাম্বার না? 1টা তো ন্যাচারাল নাম্বার, দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার। তো যেহেতু 1 ন্যাচারাল নাম্বার, ওই কারণে দেখো আমি কিন্তু পদ কটা পেয়েছি? ফিক্সড, দুটো পেয়েছি। মানে কি? সসীম সংখ্যক পদ পেয়েছি। পাওয়ার কত? 2, সসীম সংখ্যক পদ পেয়েছি। পাওয়ার 3, সসীম সংখ্যক পদ পেয়েছি। মানে গুণে শেষ করতে পারছি কটা পদ আছে, ক্লিয়ার? কিন্তু মাথায় রাখবে, যদি বাই চান্স n এর মানটা না যদি ন্যাচারাল নাম্বার না হতো, স্যার মানে স্বাভাবিক সংখ্যা না হোক, সেটা ভগ্নাংশ কিংবা নেগেটিভ সংখ্যা কিংবা ইরেশনাল নাম্বার, অম্লত সংখ্যা, যে কোনো সংখ্যা হোক না কেন, খালি ন্যাচারাল নাম্বার না, ক্লিয়ার? তাহলে না তুমি অসীম দ্বিপদ শ্রেণী পেতে। স্যার অসীম দ্বিপদ শ্রেণী, স্যার অসীম দ্বিপদ শ্রেণী, স্যার অসীম দ্বিপদ শ্রেণী, স্যার। হ্যাঁ, যদিও ওই অসীম দ্বিপদ শ্রেণী তোমাদের কিন্তু সিলেবাসে নাই, তবুও তোমাদের আমি কয়েকটা অসীম দ্বিপদ শ্রেণী আমি বলবো। কেন? কারণ তোমাদের ফিজিক্সে কাজে লাগবে তাই। তো কী কী কাজে লাগে দেখো। আমাদের কাজে লাগবে 1 মাইনাস এক্স তার পাওয়ার -1। কি বললাম? 1 মাইনাস এক্স তারপর কি? -1। তো এর রেজাল্ট তোমাদের মনে রাখতে হবে, খুবই সহজ সূত্র। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্সের পাওয়ার 4 প্লাস এক্সের পাওয়ার 5 প্লাস এক্সের পাওয়ার 6 প্লাস প্লাস, এই তো সিকোয়েন্স ধরে নিয়েছো, তাই না? এভাবে চলবে আপ টু ইনফিনিটিভ অবধি। তো দেখো না, আমি একটা শ্রেণীকে, শ্রেণী মানে কি? পদগুলো সমষ্টি, অসংখ্য অসীম পদ আছে না, পদগুলোকে সমষ্টি করছি, আর সমষ্টি করে দুটো পদের আকারে লিখতে পারছি না? তো পদগুলোর যে সমষ্টি, যাকে শ্রেণী বলছি, এই শ্রেণীকে দুটো পদের আকারে লিখতে পারছি, ওই কারণে এটাও কিন্তু দ্বিপদ শ্রেণী হলো। কিন্তু এই দ্বিপদ শ্রেণীতে পদগুলো কি? অসীম, অসংখ্য পদ আছে, অগণিত পদ আছে, ওই কারণে আমরা এটাকে বলছি কি? অসীম দ্বিপদ শ্রেণী। যেহেতু শ্রেণীকে দুটো পদের আকারে বানাতে পেরেছি, তাই মানছি ও দ্বিপদ শ্রেণী। কিন্তু ওই দ্বিপদ শ্রেণী মানলাম ঠিকই, কিন্তু ওই শ্রেণীটার মধ্যে অসীম সংখ্যক পদ আছে, তাই এটা অসীম দ্বিপদ শ্রেণী। ওকে স্যার, এটা কেন হলো? দেখো পাওয়ারটা কি? নেগেটিভ। এবার এটা কেন হয় এর প্রুফ আছে, কিন্তু প্রমাণটা আমাদের সিলেবাস এখন বর্তমানে নেই, ওই কারণে জাস্ট রেজাল্টটাকে মনে রাখবো। স্যার আর কি কোনো রেজাল্ট লাগবে? দেখো সবাই, যদি 1 প্লাস এক্স তার পাওয়ার যদি -1 হতো, তখন কি হতো? তখন তার ফর্মুলা অল্টারনেটিভ সাইন হতো, মানে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্সের পাওয়ার 4 মাইনাস এক্সের পাওয়ার 5, এভাবে চলতো। অল্টারনেটিভ চিহ্ন, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, কিন্তু ফান্ডা একই। ওকে স্যার, আর কি কোনো ফর্মুলা? আর একটা ফর্মুলা জেনে রাখো, 1 মাইনাস এক্স তার পাওয়ার -2, 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস 5x টু দি পাওয়ার 6, এভাবে চলছে আপ টু ইনফিনিটিভ অবধি। তো তোমাদের এই যে তিনটে ফর্মুলা বললাম অসীম দ্বিপদ শ্রেণী থেকে, এটা তোমাদের ফিজিক্সে বেশি কাজে লাগে। স্যার ফিজিক্সের কোথায় লাগে কাজে? একটু বলে দিন তাহলে খুব ভালো হয়। তাহলে দেখবে তোমাদের একটা চ্যাপ্টার আছে মহাকর্ষ, ক্লিয়ার? মহাকর্ষ চ্যাপ্টার, ওখানে দেখবে একটা গাণিতিক রূপ আছে, দুটো গাণিতিক রূপ। ভূপৃষ্ঠ থেকে
এইচ উচ্চতায় কিংবা এইচ গভীরতায় কেমন করে আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করব। তো সেই প্রমাণে দেখবে আমাদের কিন্তু এই ক্যালকুলেশনগুলো কাজে লাগে। শুধু তাই নয়, যখন তোমরা হিট চ্যাপ্টার পড়বে, হিট চ্যাপ্টার, সেখানে দেখবে 3টে রাশিমালা আছে। একটা হচ্ছে কি, একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো এই ধরনের যে প্রুফগুলো করতে যাবে সেখানেও কিন্তু এরকম ধরনের ফর্মুলা কাজে লাগতে পারে। ক্লিয়ার? ওই দৃষ্টিভঙ্গিতে তোমাদের বললাম যে এই টপিকটা খুব প্রয়োজনীয়, যদিও এই টপিকটা কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্গত নয়, কিন্তু ফিজিক্সের কাজে লাগবে, ওই কারণে আমি 3টে সূত্র বলে দিলাম। যাক, তাহলে তোমরা দেখতে পেলে এতক্ষণে এটা বীজগণিতের পার্ট ইউনিট 3-র চ্যাপ্টারের নামটাকে একটু চেঞ্জ করেছিলাম, দ্বিপদ উপপাদ্য না দিয়ে দ্বিপদ শ্রেণী। উপপাদ্যটা একটু টাফ লাগে শুনে, ওই কারণে নাম শ্রেণী দিলাম। আর শ্রেণী মানে তোমরা জানো পদসমূহের সমষ্টি, আর সব পদসমূহের সমষ্টি দ্বিপদ শ্রেণী হতে পারে না। ক্লিয়ার? শ্রেণী হতে পারে। দ্বিপদ শ্রেণী কখন হয়? যখন তাদেরকে দুটো পদের চেহারায় লিখতে পারবো। যখন দুটো পদের চেহারায় লিখলাম তখন চোখ একটা জিনিস চিনতে পারলো যে যে শ্রেণীর পদগুলোকে দুটো পদের আকারে তো লিখবো, কিন্তু আকারটা হবে এরকম, তখনই আমরা সেই শ্রেণীগুলোকে বলছি দ্বিপদ শ্রেণী। কিন্তু মহা মুশকিল, স্যার ওখানে কি লিমিটেড টার্ম থাকবে নাকি আনলিমিটেড টার্ম থাকবে? ক্লিয়ার? এটা খুব জানা জরুরি, কারণ বুঝতে পারছো এখন বর্তমানে জিও এদিক ওদিক হয়ে যাচ্ছে। একটা সময় ছিল কি আনলিমিটেড, রিচার্জ করতে হবে না। এখন কি বলতো, সব কিছু লিমিটেড করে দিচ্ছে, 28 দিন 27 দিন এরকম ধরনের কি বলতো ফিক্সড করে দিচ্ছে। ওই কারণে আমরা দেখব লিমিটেড টার্ম নাকি আনলিমিটেড টার্ম, মানে সসীম সংখ্যক পদ নাকি অসীম সংখ্যক পদ। ওটা ডিপেন্ড করবে এন এর মানের উপর। যদি এনটা ন্যাচারাল নাম্বার হয় তাহলে আমাদের উচ্চ মাধ্যমিক মানে একাদশ শ্রেণীর সিলেবাস আছে, আর যদি এনটা ন্যাচারাল নাম্বার না হয়, অন্য সংখ্যা হয়, অন্য সংখ্যা মানে হতে পারে নেগেটিভ, হতে পারে ভগ্নাংশ, হতে পারে ইরেশনাল নাম্বার, তাহলে ওই জিনিসগুলো কিন্তু আমাদের সিলেবাসে নেই। ক্লিয়ার? তবে সিলেবাসে না থাকলেও যেহেতু ফিজিক্সের ব্যবহার আছে, তবে যতটা ব্যবহার আমাদের প্রয়োজন সে অনুযায়ী তোমাদের কিন্তু বলে দিলাম। ওকে, এইবার আমরা এখান থেকে আর একটা তথ্য জানব, সেই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ। তথ্যটা হচ্ছে, স্যার মানলাম আপনি বলছেন যে এই শ্রেণীকে দুটো পদের আকারে লেখা যাচ্ছে বলে দ্বিপদ শ্রেণী, মানলাম। তাহলে আপনি দুটো জিনিস আমাকে বের করে দিন তো, দুটো জিনিস আমাকে বের করে দিন। বলা হলো, বলো কি কি চাও, কি কি নির্ণয় করতে বলতে চাইছো বলো দেখি। একটা হচ্ছে পদ সংখ্যা, শ্রেণীর পদ সংখ্যা, আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে সহগের সমষ্টি, সহগের সমষ্টি। স্যার বুঝলাম না ব্যাপারটা, আপনি আগে পদ সংখ্যাটা বোঝান, পরে আপনি সহগের সমষ্টিটা বোঝায়েন, না তো মাথা গুলিয়ে যাবে। আমি পদ সংখ্যা কি বলতে চাইছি দেখে নাও। যখনই তুমি এই চ্যাপ্টারে এন্টার করবে, নিশ্চয়ই পদ সংখ্যা মানে কি, একটা দ্বিপদ শ্রেণীর পদ সংখ্যা। স্যার দ্বিপদ শ্রেণী মানে কোনটা? নিশ্চয়ই দ্বিপদ শ্রেণী মানে এগুলো দ্বিপদ শ্রেণী। ক্লিয়ার? ওকে সংক্ষিপ্ত লুকে লেখা হয়ে যাবে, কিন্তু আসল লুক তো এটা ওর। দ্বিপদ শ্রেণী মানে কি? দ্বিপদ শ্রেণী মানে হচ্ছে আসল লুক এটা, ওকে দুটো পদের আকারে লেখা যাচ্ছে বলে এটা ওর সংক্ষিপ্ত রূপ। তো পরীক্ষায় তোমাকে কিন্তু এরকম লুকটা দেবে না। এরকম লুক দিলে তো পদ সংখ্যা দেখে বলতে পারবে কটা আছে, ঠিক কিনা ভাই বলো আগে। যেমন তোমাকে বললো ভাই বলতো এখানে কটা টার্ম আছে, তোমার তো চোখ কাউন্ট করে নিতে পারছে, 1টা 2টো 3টে 4টা, ঠিক কিনা? যদি বলা হয় এখানে কটা টার্ম আছে, 2টো, চোখ দেখে বুঝে যাচ্ছে। তাই তোমাকে কিন্তু এরকম আকারে দেবে না, তোমাকে কেমন আকারে দেবে, এরকম ফিগারে দেবে, a+b⁴n। এবার বলবে বাবু এবার তুই ভাঙ, ভেঙে এবার বল কটা টার্ম আছে। ক্লিয়ার? তো আমরা এটাকে কোন টেকনিকে করব, কি এমন সূত্র আছে? তো দেখো সবাই, আমরা এটা থেকে বুঝতে পারছি এখানে টার্ম কটা আছে, 2টি, ঠিক কিনা? 2টি। এখানে কটা টার্ম আছে, 3টি। এখানে কটা আছে,
4টি। ও আমরা এই ডেটা থেকে বললাম। তো আমরা যদি এরকম ডেটা না দেখতাম, কারণ আমাকে তো এরকম বলবে না বাবু, আমাকে তো বলবে এই ডেটা। তো আমরা 2টো পাচ্ছি না 3টে পাচ্ছি না 4টে পাচ্ছি, এটা ডিপেন্ড করবে এই পাওয়ারের উপরে। কেমন করে? যা পাওয়ার আছে না, ওই পাওয়ারের সঙ্গে একটা সাওয়ার যোগ করে দাও, মানে 1 যোগ করে দাও, তাহলে দেখবে মোট পদ কটা পেয়ে যাবে। যেমন দেখো মাথায় পাওয়ার কত আছে, তাহলে মাথায় যা পাওয়ার ওই পাওয়ারের সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে কটা পাচ্ছ? 2টি। এখানে পাওয়ার কত আছে? 2 আছে না, সেই 2 পাওয়ারের সঙ্গে তুমি 1 যোগ করে দাও, পেয়ে গেল কটা? 3টি। এখানে পাওয়ার কত আছে? ওই পাওয়ারের সঙ্গে 1 যোগ করে দাও, কত পাচ্ছ? 4টি। ওহো, তার মানে স্যার আমাকে আর এগুলো না দিলেও চলবে, যদি আমাকে এরকম আকার দিয়ে দেয় না, পাওয়ারের সঙ্গে খালি কোনো ক্রমে কষ্ট করে 1 যোগ করে দেবো, পাটাপাট যখনই চাইবে বলে দিতে পারবো এতটা টার্ম আছে, ক্যালকুলেশন না করি আর। তাহলে দেখো আমি যদি বলি এখানে যে ডট 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 ডট, ধরো মাঝখানে আর অনেকগুলো টার্ম আছে, a প্লাস বি হোল টু দি পাওয়ার 500। ওরে বাপরে স্যার, ভাঙে না স্যার, না দাঁত মুখ ভেঙে যাবে স্যার আমার। তো দেখো a প্লাস বি হোল টু দি পাওয়ার 500 বলতে পারবে ওর মোট কটা পদ পাবে যদি ভাঙো, যদি বাই চান্স? 501টা। কেন? আরে ভাই মাথার উপরে যে পাওয়ারটা আছে ওই পাওয়ারের সঙ্গে খালি 1 যোগ করে দাও, যোগ করলে কত পাচ্ছি? 501। তা ডিরেক্ট লিখছি কি 500 যোগ 1 মানে 501টি পদ আছে। তাহলে এখান থেকে কেমন যেন একটা বেশ দারুণ একটা ফর্মুলা পেয়ে গেলাম। কি ফর্মুলা পেয়ে গেলাম বলো তো? আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, যদি বাই চান্স a প্লাস বি হোল টু দি পাওয়ার n হয় না, যদি n হয় পাওয়ার, তাহলে ওর পদ কটা হবে? যা পাওয়ার তার সঙ্গে 1 যোগ করে দেবো, অতটি। ব্যাস, বলো স্পষ্ট একদম পরিষ্কার বুঝতে পারলে কিনা? পেরেছো বুঝতে অবধি? কারো কোনো রকম কনফিউশন নেই তো? তাহলে মোট পদ সংখ্যা বের করার এটা হচ্ছে একটা অভিনব কৌশল। স্যার এর প্রয়োগটা কোথায় আছে একটু পাশে বলে দিন, এর প্রয়োগ কোথায় আছে? তো তোমাদের বলে রাখি, মোট পদ সংখ্যা কেন প্রয়োজন হয়, মোট কত টাকা আমার কাছে এই মাসে জমলো, এটা কেন প্রয়োজন পড়ে? বোঝার জন্য যে কোন খাতে কত টাকা খরচা করেছি, কত টাকা বাঁচলো, কত টাকা জমলো, কত টাকা দিলাম, সব কিছু ডেটা পাওয়ার জন্য। ঠিক একই রকম আমরা পদ কটা পাচ্ছি এটার প্রয়োজন কেন দরকার পড়ছে? এর কারণ হচ্ছে মাঝখানের পদটাকে পাওয়ার জন্য। ক্লিয়ার? তুমি ভাবো, যেমন ধরো এক্সাম্পল, রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বেঁচেছিল তোমরা জানো? যদি জন্মসাল বলা হয়, মৃত্যুসাল বলা হয়, তো নিশ্চয়ই কাউন্ট করে বলে দিতে পারবে কি না? কেন পারছো? কারণ তার একটা টাইম পিরিয়ড তোমাদের জানা, তাই না? জন্ম মৃত্যু জানা, তাই তুমি মিডল এজটা বের করতে পারবে। কিন্তু যাও দেখি নেতাজি সুভাষচন্দ্র বসুর, ক্লিয়ার, জন্মসাল তো পেয়ে যাবে, কিন্তু ঠাকুমা বলো, মা বলো, বাবা বলো, এখনও অনেকে বলে নেতাজি বেঁচে আছে। ক্লিয়ার? এখনও বলে নেতাজি কোথাও অন্তর্ধান হয়ে আছে, দেখিস ঠিক নেতাজি ফিরে আসবে। ক্লিয়ার? তার মানে কি ব্যাপারটা হয়ে যাচ্ছে যে যার জন্ম জানা আছে কিন্তু যার মৃত্যুর তারিখটা এখনও জানা নেই, তার মানে কি মাঝখানের পথটাকে বের করতে পারবো না। তার মানে কি একটা মানুষের মিডল এজটা বের করতে পারবে যদি তার ফুল এজটা জানা থাকে। যেমন ধরো তুমি আমার এখন মিডল এজ বের করতে পারবে না, কারণ আমি 1988 সালে জমেছি ঠিকই, কিন্তু এখনও তো মরিনি। ক্লিয়ার? এখনও মরিনি, ফলে মাঝখানে এজটা এখন বের করতে পারবো না, কমপ্লিট এজটা বের করতে পারবো না মাঝখানের। কি করতে হবে? হয়তো কোনো একটা দিন আমি যখন থাকবো না আর এই ভিডিওটা যখন কেউ দেখবে, তখন সে জানে যে না একেডি এত সালে মারা গেছে। ক্লিয়ার? কারণ তখন তো আমি বাঁচবো না, কিন্তু এই ভিডিওতে বেঁচে থাকবে। তখন যে দেখবে ও বলবে হ্যাঁ ঠিকই তো, একেডি তো এত সালে মারা গেছে আর 1988 জন্য ছিল। তার মানে কি মাঝখানের এজটা অনায়াসে কিন্তু পেয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? বুঝলে? ভূতে আসবো না, টেনশন নেই। তাহলে লক্ষ্য করো প্রয়োগটা কি? প্রয়োগ হচ্ছে
মধ্যপদ মধ্যপদ নির্ণয় মধ্যপদ নির্ণয় এর ক্ষেত্রে কিন্তু আমরা এই টপিকটাকে ব্যবহার করতে পারি। এই অবধি ওকে? আচ্ছা, এবার দেখো সহগের সমষ্টি। স্যার এই ব্যাপারটা না আরেকবার একটু বলুন, তাহলে খুব ভালো হয়। মধ্যপদ দেখো, যেমন ধরো আমি যখন টোটাল পদ জানতে পারলাম 3টা, ক্লিয়ার? তাহলে মধ্যপদটা যখন ক্যালকুলেট করব তখন কিন্তু প্রয়োজন পড়বে, ক্লিয়ার? টোটাল পদ কটা? 4টে। তাহলে মধ্যপদ কটা এখানে বলো তো? 2টো। আমাকে তো পদ নিতে হবে একটা, তো এখানে তো একটা নিতে পারবো না, তো মাঝখানে নিলে 2টোকে নিতে হবে। যখন মধ্যপদ নির্ণয় সংক্রান্ত অঙ্ক করব তখনই কিন্তু আমাদের এই টপিকটা কাজে লাগবে। আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার চলে আসছি আমি পরের টপিকে, সহগের সমষ্টি, সহগগুলির সমষ্টি। সহগকে স্যার কী বলা হয়? আর একটা পরিভাষায়, যাকে আমরা এখন বলি না, কিরে কেমন আছে তোর বয়ফ্রেন্ড, কিরে কেমন আছে তোর গার্লফ্রেন্ড, হ্যাঁ বলি যখন, তো ঠিক একই রকমভাবে আমরা সহগ তাকে বুঝাই। যেমন ধরো এখানে এর গার্লফ্রেন্ডের নাম কি? 1, তাই না? কারণ 1 গুণ হয়ে আছে যে। বি এর গার্লফ্রেন্ডের নাম কি? 1। তাহলে আমরা যদি বলি এখানে যে সহগের সমষ্টি, ওদের গার্লফ্রেন্ডের সমষ্টি কত হবে? 1 + 1, কি বললাম? 1 প্লাস কত? 1। রেজাল্ট কি পেলাম বলো? 2। তাহলে অ্যান্সার পেলাম কি? 2। ওকে, একই রকমভাবে দেখো এর সহগের সমষ্টি কত হবে? এ স্কোয়ারের গার্লফ্রেন্ডের নাম কি? 1 লিখলাম, প্লাস এ বির গার্লফ্রেন্ডের নাম কি? 2, তাহলে 2 লিখলাম, প্লাস বি স্কোয়ারের গার্লফ্রেন্ডের নাম কি? 1, তাহলে কি পেলাম বলো? রেজাল্ট 4 পেলাম। বুঝতে পারলে? তুমি বলো তো এবার, এ কিউবের গার্লফ্রেন্ডের নাম কি? 1, তারপরে 3, তারপর আবার 3, তারপর 1, তো কি পেলাম? 8, ঠিক কিনা? 8 পেলাম। তা লক্ষ্য করো স্যার, এখানে যেমন স্যার পাওয়ারগুলোর সঙ্গে স্যার 1 যোগ করলে যেমন মোট পদ সংখ্যা পেয়ে যেতাম, স্যার এখানে কি কোনো টেকনিক আছে, কোনো ট্রিক্স আছে যে আমরা এটা দেখেই টোটাল পদের যে সহগগুলোর সমষ্টি কত হবে বের করে দিতে পারবো? এর কোনো টেকনিক? তো এর ট্রিক্স দেখো কীরকম। এর টেকনিক হচ্ছে দেখো এখানে না এ প্লাস বি, এর সহগ কত বলতে পারবে? এর সহগ 1, আর বি এর সহগ কত বলো? 1। মাঝখানে কি আছে? যোগ। ও তাহলে এ প্লাস বি মানে কত হলো? 1 + 2 মানে কত হলো? 1 + 1 মানে 2, আর 2 এর পাওয়ার n, তো এখানে n মানে কত? 1, তাহলে 2 এর পাওয়ার 1। দেখো এর সহগ 1, বি এর সহগ 1, তাহলে 1 + 1 মানে 2, 2 এর পাওয়ার 1, তাহলে 2 পেলাম। এর সহগ 1, বি এর সহগ 1, 1 + 1 মানে কত? 2, তো 2 এর পাওয়ার কত? এখানে পাওয়ারটা কত আছে? 2। আবার লক্ষ্য করো এখানে এর সহগ কত? 1, বি এর সহগ কত? 1, 1 + 1 মানে কত হয়? 2, কিন্তু পাওয়ারটা কত আছে? তাহলে 2 এর পাওয়ার কত? 3। দেখো সবটা পেয়ে যাচ্ছ। এখানে কত হবে? এর সহগ কত? 1, বি এর সহগ কত? 1, 1 + 1 মানে কত? 2। তাহলে আমরা বলতে পারি কি 2 এর পাওয়ার 500। আবার দেখো এখানে এর সহগ কত? 1, বি এর সহগ কত? 1, 1 + 1 মানে কত? 2, তাহলে কি লিখবো? 2 এর পাওয়ার n। কেমন স্যার যদি এরকম থাকতো স্যার 3x + 2y তার পাওয়ার 3, তাহলে একে ধরুন ভাঙলেন আপনি, এই দ্বিপদ শ্রেণীটাকে আপনি ভাঙলেন, পুরোপুরি ভাঙলেন, বিস্তৃতি করলেন। ভাঙার পর আপনি সহগগুলো সমষ্টি কত বলবেন? তো তুমি কি বলবে? সহগের সমষ্টি এখানে 3 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি? 2 পাচ্ছি। 3 আর 2 যোগ করব, যোগ করার পর পাওয়ারটা কত? 3, মানে 5 এর পাওয়ার কত? 3, অর্থাৎ 125। এটা হচ্ছে রেজাল্ট। ক্লিয়ার? তার মানে দ্বিপদ শ্রেণী যখন ভেঙে দিবে, বিস্তৃতি যখন করবে না,
এ প্লাস বি হোল টু দি পাওয়ার এনকে যখন বিস্তৃতি করবে তখন যতগুলো সহগ পাবে সহগগুলোকে যোগ করে যে যোগফলটা পাবে সেটা বের করার ফর্মুলা হচ্ছে এটা। আমি দুটোই লেখালাম, কেন অনেকে সবটার টু দেখে ভাববে মনে হয় স্যার টু টু দি পাওয়ার এন এটা হয়তো স্যার সূত্র, কিন্তু না, ওই টুটা কেন পেয়েছি, এই টুটা পেয়েছি এর সহগ 1 বি এর সহগ 1, ওই 1 দুটোকে যোগ করার জন্য। যদি এখানে এক্সের সহগ 1 না হয়ে 3 হতো, ওয়াইয়ের সহগ 1 না হয়ে 2 হতো, তাহলে তার সূত্র কী আসতো 5 টু দি পাওয়ার 3। আশা করছি বুঝতে পারলে। তো এই হলো আমাদের এই টপিকে সহগের সমষ্টি বের করার অভিনব কৌশল। চটপট লিখে নাও আগে অবধি। আচ্ছা, এবার দেখো নেক্সট কনসেপ্ট। দেখো এবার আমাদের পরবর্তী যে টপিক না, এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। মানে এবারে যে টপিকটা বলবো এটাই কিন্তু তোমাদের অঙ্ক করতে হেল্প করবে। দেখো যখনই আমরা কারোর নাম দেখি, নাম শুনি, যেমন তোমার নাম কি ভাই? অনুপম, তাই না? কত সুন্দর নাম, অনুপম, অনু পরমাণু, তাই না? পিমপম চকলেট। তো দেখো, তো আমরা যেমন নামগুলো জানতে পারি, কিন্তু যখন তুমি ল্যান্ড করো, ক্লিয়ার, আর্থে ফার্স্ট ল্যান্ড করো, সঙ্গে সঙ্গে তোমার নাম হয়ে যায়? নিশ্চয় না। তখন তার নাম কিন্তু সঙ্গে সঙ্গে করা হয় না। টিকলু, মিকলু, চুকলু, গোবর, পদ্মফুল, ঠিক আছে, গোলাপ ফুল, যাই হোক কোনো একটা নাম দিয়ে ডাকে না। আস্তে আস্তে বড়ো হয়, একটু কয়েকদিন হলে যখন, তারপর নাম রাখার জন্য কী বলতো উৎপাত শুরু হয়ে যায়, তাই না? গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করে কী নাম রাখা যেতে পারে। তো বুঝতে পারছো আগেকার দিনে তো গুগল সার্চ ইঞ্জিন তো খুব সহজ ছিল। কীরকম? পাড়ার আশেপাশের মানুষজন, হ্যাঁ, পরিবারের সবাইকে বলে দিল, পরিবারের একটা মেম্বার ছিল কী বলতো গুগল সার্চ ইঞ্জিনের মতন, নাম বলতো ও 5-7টা নাম বলে দিত। কেউ যখন এমন থাকতো, কিছু মানুষ ভাবতো যে দাঁড়া না, ওর এমন নাম বলবো না, রাখবে না নাম, হ্যাঁ, নিয়ে এমন একটা নাম বললো, হয়তো ওটা আনকমন নাম মনে হলো মায়ের কাছে, ভাবলো যে বাহ এই নামটাই মনে হয় বেস্ট, ওই নামটা রেখে দিল। ক্লিয়ার? কি চুলবুল পান্ডে? তো দেখো এখানে ব্যাপারটা কি হচ্ছে, চ্যাপ্টারের নাম দ্বিপদ উপপাদ্য। আমরা চ্যাপ্টারটাকে বোঝার সুবিধার জন্য চ্যাপ্টারটার নাম একটু চেঞ্জ করেছিলাম। চেঞ্জ করে কি রেখেছিলাম? দ্বিপদ শ্রেণী। ক্লিয়ার? এবার চ্যাপ্টারটার নাম আরেকটু চেঞ্জ করছি, আরেকটু চেঞ্জ করে আমাদের মতন রাখছি, এটা প্রয়োগের জন্য। দেখবে নাম মানুষের কিন্তু একরকম হয় না, নাম দেখবে প্রায় দুরকম হয়। ক্লিয়ার? কারণ দেখবে কুমার শানু, ওর কি আসল নাম কুমার শানু? আসল নাম কিন্তু কুমার শানু না। ক্লিয়ার? নাম হচ্ছে অরবিন্দ কুমার দাস। ক্লিয়ার? নাম হচ্ছে একেটি। একেটি কি তার নাম? না, ওর নাম অরবিন্দ কুমার দাস। ক্লিয়ার? তো ঠিক একই রকম কাজের নাম আলাদা আর অ্যাকচুয়াল নাম আলাদা, আলটিমেটলি নাম দুরকম হয়ে যায়। বুঝতে পারলে ব্যাপারটা? তো ঠিক একই রকমভাবে মনে রাখবে যে নাম আর কাজের ক্ষেত্রে নাম এটা কিন্তু আলাদা হয়। গোবিন্দা, ওর কি নাম গোবিন্দা? ওর ভালো নাম আর ওর কাজের নাম দুটোর মধ্যে তফাৎ করবে, দুটো পৃথক পাবে। তো ঠিক একই রকমভাবে আমরা বলবো যে চ্যাপ্টারের নাম দ্বিপদ উপপাদ্য, কিন্তু কর্মক্ষেত্রে যখন ক্যালকুলেশন করবো না, তার জন্য চ্যাপ্টারের নামটাকে আমরা আমাদের মতন করে পরিবর্তন করে নিচ্ছি। ক্লিয়ার? তো কি নাম লিখবে? নামকরণ। আচ্ছা, আমি পাশে লিখে রাখি এটা a প্লাস বি হোল টু দি পাওয়ার n, কারণ এরকম ফিগার তো, তাই নামকরণটা কি লিখবে? মন দিয়ে শোনো সবাই, NCR। ক্লিয়ার? কি বললাম? NCR, কম্বিনেশনের সি, NCR। স্যার এন মানে কি? এন মানে এই যে পাওয়ারটা দেখছো না, ওই পাওয়ারটা NCR। স্যার আর মানে কি? আর মানে হচ্ছে এমন একটা সংখ্যা, ন্যাচারাল নাম্বার, যেটা n এর থেকে ছোট। ক্লিয়ার? n এর থেকে ছোট। স্যার পরের কথাটা বলার আগে না, এর ধারণাটা ক্লিয়ার করুন আগে, একটু সংক্ষেপে ক্লিয়ার করুন, বাস্তবে পরে বলিয়েন। দেখো NCR মানে হচ্ছে, ধরো 5টা চকলেটের মধ্যে আমি 2টো চকলেট দেব, দুটোকে নির্বাচন করব। যেমন ধরো n মানে হচ্ছে 2টো পেন। ক্লিয়ার? এই 2টো পেনের মধ্যে নির্বাচন করব একটাকে। ক্লিয়ার? তো দুটোর মধ্যে একটা নির্বাচন করতে পারবো। আচ্ছা, 2টো পেনের মধ্যে কি আমি 3টা পেনকে নির্বাচন করতে পারবো? পারবো না, কারণ মোট তো 2টোই পেন, নির্বাচন কেমন করে 3টা করব? ওই কারণে উপরে হচ্ছে টোটাল কটা, আর নিচে এটা থাকে না নির্বাচন করব কটা। ক্লিয়ার?
আবার মন দিয়ে শোনো, 5টা আঙুল, টোটাল আঙুল 5টা, ক্লিয়ার। এবার ছোট্ট বেবিকে বলা হলো এই 5টা আঙুলের মধ্যে নির্বাচন কর 2টো আঙুলকে, তো ও কি করবে? এই দুটো নিতে পারে, ও এই দুটোকে চুজ করতে পারে, বা ও ছোট আর এ পাশের বুড়ো আঙুলটাকে চুজ করতে পারে, তাই না? তো টোটাল 5টা আঙুল, কিন্তু নির্বাচন করব এদের মধ্যে যে কোনো দুটোকে। তো টোটালটা হচ্ছে উপরেরটা, আর নির্বাচন করব এটা হচ্ছে নিচেরটা, ক্লিয়ার। তাই মনে রাখবে যে আর এর মান সবসময় এন এর থেকে কী হবে? ছোট হবে বা সমানও হতে পারে। কেন? 5টার মধ্যে 5টাকে নির্বাচন করব, তাহলে 5টার বেশি কিন্তু নির্বাচন করতে পারবো না, বুঝতে পারলে ব্যাপারটা? তো NCR, কিন্তু এখানে মাথায় রাখবে এন মানে কি? এই যে এই পাওয়ারটা হচ্ছে এন, তাহলে NCR প্রথম পদ, ফার্স্ট টার্ম, প্রথম পদ টু দি পাওয়ার ডিফারেন্স ইন্টু সেকেন্ড পদ টু দি পাওয়ার নিচেরটা কে আছে এখানে? আর আছে না, তাহলে আর, তো আমি লিখবো নিচেরটা, ক্লিয়ার। এভাবে আমরা গ্রাম্য ভাষায় মনে রাখবো, শর্টকাট ভাষায়, ক্লিয়ার, খুবই সিম্পল। NCR প্রথম পদ টু দি পাওয়ার ডিফারেন্স। স্যার ডিফারেন্স মানে কি স্যার? এই যে এন মাইনাস আর রে, এন মাইনাস আর ডিফারেন্স, আর পরের টার্ম টু দি পাওয়ার নিচেরটা। স্যার ফার্স্ট আর সেকেন্ডটা কি স্যার? ওই যে এটা হচ্ছে ফার্স্ট আর বিটা হচ্ছে সেকেন্ড। স্যার একটা উদাহরণ দিন না, খুব ভালো হয়, দেখো সবাই। যেমন ধরো 3/2 এক্সের পাওয়ার 3 প্লাস 1/2 এক্স, তার পাওয়ার ধরো 47, উগে মা আগে, ক্লিয়ার। বলছে ভাই এটার ক্ষেত্রে কি হবে ক্যালকুলেশনটা? দেখো সবাই, সূত্র হচ্ছে NCR, এখানে এন এর মান কত? তাহলে 47 CR, তাহলে প্রথম কাজটা কমপ্লিট। আচ্ছা, প্রথম পদ, তো প্রথম পদে কি আছে বলো তো? প্রথম পদে আছে 3/2 x³, তাহলে প্রথম পদ টু দি পাওয়ার কি? ডিফারেন্স, তাই না? ডিফারেন্স, তো ডিফারেন্স করলে কত হচ্ছে বলো? 47 মাইনাস আর ইন্টু সেকেন্ড টার্ম টু দি পাওয়ার কি? নিচেরটা। সেকেন্ড টার্ম কে বলো তো এখানে? সেকেন্ড টার্ম হচ্ছে 1/2 এক্স, এটা সেকেন্ড টার্ম টু দি পাওয়ার নিচেরটা, বলো তো নিচে কে আছে? আর, ব্যাস আর। খালি এই কাজটা করতে হবে প্রায় 99% অঙ্কে এই চ্যাপ্টারের, খালি এই কাজটা করতে হবে, বুঝতে পারলে? এই কাজটা করতে পারলে না অঙ্ক দেখবে পানি, ওয়াটার, জল বাড়ি অঙ্ক হয়ে যাচ্ছে একদম, এত সহজ অঙ্ক। ওকে, আমি দেখব এই কাজটা তোমরা আর একটা ক্ষেত্রে করতে পারছো কিনা, দেখি তো, ধরবো আমি। যেমন ধরো 3x প্লাস 2x², তার পাওয়ার হচ্ছে 7। আমি এর ক্ষেত্রে এই কাজটা করছি। NCR, এন মানে কত এখানে? 7CR। স্যার সব ক্ষেত্রে কি আর? হ্যাঁ, সব ক্ষেত্রে আর যাও, 7CR। নেক্সট কাজ কি? ফার্স্ট পদ হোল টু দি পাওয়ার ডিফারেন্স, তো ফার্স্ট পদ কে আছে এখানে? 3x, তো ফার্স্ট পদ হোল টু দি পাওয়ার ডিফারেন্স মানে কি? 7 মাইনাস আর ইন্টু সেকেন্ড টার্ম হোল টু দি পাওয়ার নিচেরটা। সেকেন্ড টার্ম কে আছে এখানে? 2x² হোল টু দি পাওয়ার নিচেরটা মানে আর, ব্যাস। এটা হচ্ছে ক্যালকুলেশন, ক্লিয়ার। তো আমার গণনার ক্ষেত্রে না এরকম থটটা কাজে লাগবে, ওই কারণে আমি থটটা অগ্রিম জানিয়ে রাখলাম। এই অবধি কোনো সমস্যা নেই কারণ? গুড। তো এটা হচ্ছে আমাদের একটা ক্যালকুলেশনের থট। নাম্বার 2 হচ্ছে আর কি লাগবে? আর একটা টপিক লাগবে, সেটা হচ্ছে গৌণিক সম্পর্কে ধারণা, মানে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে কনসেপ্ট। ফ্যাক্টোরিয়াল বা গৌণিক সম্পর্কে ধারণা। দেখো ব্যাপারটা কীরকম। আচ্ছা, আমরা লিখি না অনেক সময় ফ্যাক্টোরিয়াল 2, এটাকে অনেকভাবে বলা হয় ফ্যাক্টোরিয়াল 2। অনেকে ভাবে স্যার এটা তো বিস্ময়বোধক চিহ্ন স্যার, তাই আমি কি বলবো স্যার 2 বা কাঁদতে কাঁদতে 2, এরকম না, কিন্তু এটা বিস্ময়বোধক চিহ্ন ভাবে না। অঙ্কের ক্ষেত্রে এর আলাদা মিনিং আছে, ক্লিয়ার। তো অঙ্কের ক্ষেত্রে এর মিনিংটা কি? এর মিনিং হচ্ছে 2 × 1, ক্লিয়ার। মানে যে সংখ্যাটা দেখতে পাবে না
ওই সংখ্যাটা থেকে এক কমতে 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 ন্যাচারাল নাম্বারের শেষ যে সংখ্যা এক, ওই একে গিয়ে দাঁড়াবে, আর সবটা সংখ্যা গুণ করব। স্যার বুঝলাম না। আরে ইয়ার, যেমন ধরো ফ্যাক্টোরিয়াল 4, তো কি করব, কমাও, 4 কমতে কমতে যাচ্ছে, 4 3 2 1, ন্যাচারাল নাম্বারের সবচেয়ে ছোট সংখ্যা আসলো, কমতে 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 দেখো 4 থেকে কমতে 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 ন্যাচারাল নাম্বারের সবচেয়ে ছোট্ট সংখ্যা আসলো। যতটা সংখ্যা পেলে সবটা সংখ্যা কি করবে, গুণ করে দাও। গুণ করলে যা পাচ্ছ ওটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল 4। বুঝতে পারলে? স্যার তাহলে বলুন দেখি, ফ্যাক্টোরিয়াল 5টা কি হবে স্যার? ফ্যাক্টোরিয়াল 5, তাহলে কি করব, 5 থেকে সংখ্যাটা কমতে 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 একদম একে কি দাঁড়ালো, ওটাকে কি বলছি আমরা, ফ্যাক্টোরিয়াল 5। বুঝতে পারলে? তাহলে খুব ইজি না? স্যার ধরুন আমাদেরকে দিল ফ্যাক্টোরিয়াল 100, তখন কি করবেন স্যার? বলবে স্যার 100, তাহলে 100 গুণিত 99 গুণিত 98 গুণিত 97 গুণিত 96 গুণিত 95 গুণিত 94, তো সেরকমভাবে। তো এভাবে যদি বলি না, তাহলে তো লিখতে লিখতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। ওই কারণে আমরা এখানে একটা কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারি। কি টেকনিক? দেখো, 100 গুণিত 99 গুণিত 98, ঘুম চলে আসলো। কী করলে? যখন ঘুম আসবে না, ঘুমাও, নো প্রবলেম, কিন্তু 98-এর আগে একটা ফ্যাক্টোরিয়াল লাগিয়ে থামিয়ে দাও। ক্লিয়ার? মানে আমরা যেখানে ইচ্ছা থামাতে পারি, যখন থামাবে তখন ফ্যাক্টোরিয়াল দিয়ে থামাবে, কারণ এটা মানেও তো আরও কমছে, ঠিক কিনা? যদি কেউ এই চিহ্নটা না দাও তাহলে অসম্পূর্ণ হয়ে গেল। তো এটা হচ্ছে কি গৌণিকের ক্যালকুলেশন। এর আরও ক্যালকুলেশন আছে, যখন বিন্যাস সমবায় শিখবো তখন বলবো, বিন্যাস সমবায় চ্যাপ্টারে গিয়ে। ওকে স্যার, আপনি আর একটা তথ্য দিন, সেটা হচ্ছে 3 নাম্বার, এনসিআর এর গণনা। এনসিআর এর গণনা, ক্লিয়ার? এর গণনা কি করে করবো স্যার, এনসিআর এর গণনা? তো দেখো সবাই, এনসিআর এটা গণনা করার যে সূত্র হচ্ছে, দেখো, উপরের ফ্যাক্টোরিয়াল বাই নিচের ফ্যাক্টোরিয়াল ইন্টু ডিফারেন্সের ফ্যাক্টোরিয়াল। ডিফারেন্স মানে কত, এন মাইনাস আর, ডিফারেন্সের ফ্যাক্টোরিয়াল। কি বললাম? এনসিআর উপরের ফ্যাক্টোরিয়াল বাই নিচের ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি হবে, ডিফারেন্সের ফ্যাক্টোরিয়াল। তো আমরা চলো এর উপরে দেখি একটা অঙ্ক। যেমন ধরো 10C3, কি বললাম, 10C3 এর গণনা করার কৌশল কি হবে? তো আমি তোমাদের এর গণনা করার কৌশল একটা না, আমি দুটো শেখাবো। ক্লিয়ার? দুটো শেখাবো। একটা হচ্ছে অ্যাকচুয়াল টেকনিক, আর একটা হচ্ছে শর্টকাট টেকনিক। স্যার অ্যাকচুয়াল টেকনিকটা কি? দেখো, উপরে কি আছে 10 না, আর নিচে কি আছে 3, তাহলে সূত্রে বসাও, ফ্যাক্টোরিয়াল 10 উপরটার ফ্যাক্টোরিয়াল বাই কি নিচেরটার ফ্যাক্টোরিয়াল গণিত ওদের ডিফারেন্স। তো বলো তো 10 থেকে 3 বাদ দিলে কত হয়, 7। ব্যাস, আগে সূত্রে বসালাম, উপরের ফ্যাক্টোরিয়াল বাই কি নিচের ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি ডিফারেন্স। এবার তোমরাই বলো, যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাচ্ছ, ফ্যাক্টোরিয়াল 10, তো ফ্যাক্টোরিয়াল 10কে ভাঙছি, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু, আর যাবো না, 7-এ গিয়ে স্টপ করে দিলাম। ফ্যাক্টোরিয়াল 3 মানে কি বাবু, 3 ইন্টু 2 ইন্টু 1, আর এটা মানে কি ফ্যাক্টোরিয়াল 7 থাকলো পরে। ফ্যাক্টোরিয়াল 7 কেটে গেল, দেখো 3 3 9, 2 দিয়ে কাটছে, 4 দুগুণে 8, 3 4 12, মানে 120 হচ্ছে রেজাল্ট। কেমন? এটা হচ্ছে বড় নিয়মে করা। আর ছোট নিয়মে করার টেকনিকটা কি, শর্টকাট নিয়মটা দেখিয়ে দিই। শর্টকাট নিয়ম দেখে নাও সবাই। আসলে শর্টকাট নিয়মটা হচ্ছে তোমার ভাবনার উপর দাঁড়িয়ে আছে, থট তার উপর দাঁড়িয়ে আছে। আর এর থটটা কি জানো, এর থটটা হচ্ছে পাত্র পাত্রী দেখে বিয়ে করা, আর কিচ্ছু না। কি বললাম, পাত্র পাত্রী দেখে কি করবে, তুমি করবে না, অঙ্ক করবে। দেখো কেমন করে করবে দেখে নাও আগে সবাই।
স্যার তাহলে একটু নিয়মটা বলুন না স্যার, এর আপনি কি এখানে বোঝাতে চাইছেন? দেখো, মাথার ওপর যে আছে না ওটা হচ্ছে পাত্র। কি বললাম? মাথার উপর যে আছে ওটা পাত্র। পাত্র মানে কিন্তু এটা ভাবিও না মাটির হাড়ির পাত্র, ওই পাত্র না কিন্তু। পাত্র মানে হচ্ছে পাত্রপক্ষ, পক্ষ হয় না পাত্র, যার বিয়ে হবে সেই পাত্র। আর এটা হচ্ছে কে বলতো? পাত্রী। ওকে, তাহলে পাত্রকে, পাত্র হচ্ছে 10 আর পাত্রীকে, পাত্রী হচ্ছে 3। ক্লিয়ার? আগে দেখে নাও, একটু টুকবে না আগে। তো পাত্র হচ্ছে 10 আর পাত্রী হচ্ছে 3। এবার ব্যাপারটা কি হয়েছে, এই মেয়েটার দেখে নাও সবাই, লেডিস ফার্স্ট তো, ওই কারণে আগে মেয়েদের দিকে নজর দেবে। এই মেয়েটার বোনের নাম কি জানো? 2, তার বোনের নাম কি? 1, আর তো নেই। তার মানে বুঝতে পারলাম ওরা 3 বোন, 3, 2, 1। ক্লিয়ার? যদি 4 থাকতো এখানে তাহলে 4, 3, 2, 1। যদি 5 থাকতো 5, 4, 3, 2, 1। যদি 2 থাকতো 2 আর 1। আগে দেখতাম পাত্রী কে কে আছে, পাত্রীগুলোকে, পাত্রী বা পাত্রীর বোনগুলোকে পরপর লিখতাম। এবার না দেখো কি হয়েছে, 10 যে পাত্র না, ওর পছন্দ হয়ে গেছে 3কে। 10-এর ভাইয়ের নাম হচ্ছে 9, ওর পছন্দ হয়ে গেছে 2কে। তার ভাইয়ের নাম হচ্ছে 8, তার পছন্দ হয়ে গেছে কাকে? 1কে। আর তো পাত্রী নেই, ওই কারণে আর ভাই থাকলে লাভ নেই। ব্যাস, যা পেলাম ওটা হচ্ছে অ্যান্সার। আবার বলছি, মন দিয়ে শোনো কি বললাম কেসটা। বলো এখানে পাত্রী কে আছে? 3। তাহলে পাত্রী, ওর বোনের নাম কি? 2, তার বোনের নাম কি? 1। বলো পাত্রকে এখানে 10, 10-এর পছন্দ হলো 3কে। 10-এর ভাইয়ের নাম কি? 9-এর পছন্দ হলো 2কে। 9-এর ভাইয়ের নাম কি? 8-এর পছন্দ হলো 1কে। ক্লিয়ার? ব্যাস, এবার আরামসে ক্যালকুলেশন করো। 3 দিয়ে কাটো, 3 3কে 9, 2 দিয়ে কাটো, 4 2 8, তাহলে 3 4 12। অ্যান্সার কত পেলাম? 120। ব্যাস, এটা হচ্ছে শর্টকাটে অ্যান্সার বের করার ফর্মুলা। বুঝতে পারলে? এবার তোমরা বলবে, বাহ স্যার বাহ, দারুণ দারুণ দারুণ, আপনি নামকরণ শেখালেন, গৌণিক বললেন, আর ক্যালকুলেশন করার পদ্ধতিও বললেন, বাহ সুপার। স্যার আপনি এবার একটু এই সম্পর্কে না একটু ধারণা দিন স্যার। আপনি একটু বলেন নির্বাচন, স্যার আপনি কি এখানে রাজনৈতিক দল তো জানেন নাকি? নির্বাচন আছে, নির্বাচন যে ভোট আছে স্যার, মাঝে মাঝে স্কুলও নিয়ে নিচ্ছে আমাদের ভোটের জন্য স্যার। তো আপনিও কি তাহলে কি ভোটের দিকে এগোচ্ছেন নাকি? না ভাই, এখানে নির্বাচন মানে হচ্ছে সমবায়। ক্লিয়ার? আর সমবায় যখন মুখ দিয়ে বললাম না, তখন 2-1 কলি বিন্যাস সমবায় সম্পর্কে একটু না বললেই নয়, ওই কারণে বলে দিই। কেমন করে? এই যে এনসিআরটা এসছে, এনসিআরের কনসেপ্টটা কি, যাকে নিয়ে আমরা পুরো চ্যাপ্টারের অঙ্কে ব্যবহার করব, এটা তার সম্পর্কে না জানলে কি বলতো একটা অপমান অপমান লাগবে এই টপিকটার। ওই কারণে এবার তোমরা হেডিং দেবে বিন্যাস ও সমবায়। হেডিং দেবে কি? বিন্যাস ও সমবায়। বিন্যাস ও সমবায়। দেখো কি এর কনসেপ্ট বিন্যাস সমবায়ের। আসলে বিন্যাস সমবায়টা এর মূল অর্থ হচ্ছে কাউন্টিং। কাউন্টিং মানে কি? গণনা। গণনা ছাড়া এই টপিকে আর কোনো ক্যালকুলেশন বা আদার্স কিচ্ছু টপিক নেই, গণনা। বিন্যাস সমবায়ের মূল কাজ হচ্ছে গণনা। এই চ্যাপ্টারটাকে সমৃদ্ধ করেছিল যে একজন ম্যাথামেটিক্সিয়ান, তার নাম হচ্ছে জৈন ধর্মের প্রবর্তক মহাবীর। ভাবিও না যে উনি একজন খালি ধর্ম প্রচারকই ছিলেন, জৈন ধর্ম প্রচারই করে গেছেন, এরকম কিন্তু না। উনি ধর্ম প্রচারকের সঙ্গে সঙ্গে গ্রেট ম্যাথামেটিক্সিয়ান ছিলেন, যেমন তোমরা। হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে সব কাজই করো। ক্লিয়ার? নিজের মূল কাজটা বাদ দিয়ে সব কাজ করো, কিন্তু ওরা কি করতো? আগে মূল কাজটা করতো। ক্লিয়ার? মূল কাজ কি? আগে সায়েন্টিস্টটা হয়ে যায়, তারপরে ধর্মপ্রচার করব বা ধর্মপ্রচার করব, পাশাপাশি যেটা মূল কাজ, হ্যাঁ সায়েন্টিস্ট হওয়া, ওটাও কিন্তু হব। কারণ ভাবো, ওরা কিন্তু সব কাজে পারদর্শী ছিল। আর আমরা একটা দুটো অঙ্ক করে নিচ্ছি যখনই, ভাবছো শের খান হয়ে গেলে। ফিজিক্সের একটা প্রবলেম সলভ করে নিলে ভাববে আমি সায়েন্টিস্ট হয়ে গেলাম, নাসায় গিয়ে কাজ করব। গুগলে একটা সার্চ ইঞ্জিনে কি সার্চ করতে গিয়ে একটা নতুন কিছু সার্চ করে ফেললে ভাবলে কবে আমাকে ডেকে পাঠাবে গুগল, তাই না? তো এরকম ভেবে নাও। কিন্তু দেখো আমাদের নিজস্ব যে বেস আছে না, ওই বেসের দিকে তো নজর দিচ্ছি, পাশাপাশি কিন্তু কী বলতো আমরা অন্যদিকেও কিন্তু নজর দিয়ে থাকছি। আবার অনেক স্টুডেন্টস আছে নিজের বেসের দিকে নজর নাই, অন্যের বেস দেখছে। ও
ওর দ্বারা পড়া হয়, হ্যাঁ ফালতু ফালতু ছেলে মেয়ে, ওই হ্যাঁ ওকে ও সায়েন্স নিয়েছে, সায়েন্স উচ্চারণ করতে হয়েছে সায়েন্স, কিন্তু কি বলতো নিজেরই বেশ নেই আর অন্যের দেখে বেড়াচ্ছে। এরকমও কিন্তু মানুষ বা এরকম স্টুডেন্টস কিন্তু খুঁজে পাবে, এরকম আইটেমগুলো খুঁজে পাবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই চ্যাপ্টারটার তৈরির পিছনে যার অবদান ছিল তার নাম হচ্ছে কি জৈন ধর্মের প্রবর্তক মহাবীর। ক্লিয়ার? উনি একজন মহান গণিতজ্ঞ ছিলেন, পাশাপাশি অনেক ফর্মুলা দিয়েছেন এই চ্যাপ্টারের, পাশাপাশি একজন ধর্মপ্রচারকও ছিলেন। ক্লিয়ার? তো স্যার বিন্যাস সমবায়টাকে আপনি জাস্ট উদাহরণের মাধ্যমে উপস্থাপন করুন, যেন বেশি আপনি অঙ্কের ভাষা দিয়েন না, একদম সিম্পল ভাষায় বলুন ফান্ডাটা কি। ক্লিয়ার? ফান্ডাটা কি। তো দেখো আমি সিম্পল ভাষায় বোঝার জন্য, আবার কেউ আসান ভাষা বোঝাতে গিয়ে 3 Idiots ক্যাপ্টেন নিয়ে আনিও না, আসান ভাষা ঠিক আছে। দেখো তো ধরে নাও এটা একটা বেঞ্চ। ক্লিয়ার? বেঞ্চ, এই বেঞ্চে 3 জন খেতে এসছে, 3 জন গিলতে এসছে। কে কে 3 জন? একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। এই 3টা মেম্বার ওরা গিলতে এসছে, থালা রাখা আছে, খাবে তাই। ক্লিয়ার? তো দেখবে নিমন্ত্রণ বাড়িতে কিন্তু এটা হামেশা হামেশায় ঘটে। যেটা প্রবলেম দেখা দেয় সেটা কি আর বলো তো, যে অনেক সময় বন্ধু বান্ধব ভুল করে 5 জনকে নিমন্ত্রণ করে ফেলে। ক্লিয়ার? কিন্তু 5 জনকে না। আমাকে যখন ফোন করে আমি জিজ্ঞেস করিনি বন্ধুকে, ভাই কজনকে নিমন্ত্রণ করেছিস বল আমাদের গ্রুপটাকে। বলছে গ্রুপে একে করেছি ওকে করেছি। আমি কাউন্ট করি, হাতে হাতে কাউন্ট করতে দেখলাম যে হয়তো আমি 5 নম্বরে পড়লাম। তখন বলি ভাই আর একজনকে নিমন্ত্রণ কর না, হয় একজনকে নিমন্ত্রণ কর না তো আমার নিমন্ত্রণটা ফিরিয়ে নে। ক্লিয়ার? কেন? কারণটা কি? কারণটা একটাই, দেখো যখন তুমি কোনো বিয়ে বাড়িতে গিলতে যাবে মানে খেতে যাবে, ঠিক আছে, তখন কি হয়, প্যান্ডেলে ঢোকাটা বড় কথা নাই, একদম বুক ফুলিয়ে ঢুকতে পারবে। কিন্তু যখন তুমি খেতে বসবে না, যখন এন্টার করে যখন দেখবে জায়গা ধরবে, হ্যাঁ তখন দেখবে অনেকে তো স্পাইডারম্যানের মতো উড়ে গিয়ে জায়গা ধরে। হ্যাঁ কেউ হয়তো খাবার খাচ্ছেই, হ্যাঁ দেখছে কেউ হয়তো পিছন দিকে কে তোমার বডিগার্ড হয়ে দাঁড়িয়ে আছে। মানে এরকম হামেশা হামেশা দেখবে ঘুরতে দেখা যায়। কেমন? তো দেখবে কি হয়, যখন এন্টার করে না, যখন ঢোকে 5 জন বন্ধু একসঙ্গে, কিন্তু সিট কটা থাকে? 4টার, তাই না? বাড়াতে দেয় না তো। কেন দেয় না? কারণ ক্যাটারা ডিরেক্টলি হাত জোর করে কি বলতো প্রার্থনা করে যে দেখুন 5 জন বসিয়েন না। কেন বসবেন না? কারণ আমরা যখন খাবার দিয়ে যাবো, দেখা গেল কি বলুন তো, আপনি হয়তো বললেন বসি না, কি এমন সমস্যা আছে, বসি না, হয়তো আপনি আরামসে বসে গেলেন। কিন্তু যখন ক্যাটারা বলছি, যখন আমি মাটনের যখন ঝোলটা দিতে যাবো, দেখা গেল আপনার পকেটে পড়ে গেল, তখন কিন্তু বলতে পারবেন না। কারণ আমাদের ক্যাটারার খুব স্পিডে কাজ করবে, খুব স্পিডে দিতে যাবে। একজনকে যদি সেধে দিতে যাই, আরেকজনকে দিতে যাই আরামসে, দেখা গেল কি বলুন তো আপনার খাওয়াই হয়ে গেল, ওরা আরামসে বসে আছে, কখন পাবো। ক্লিয়ার? নিয়ে হয়তো ছোড়াছুড়ি স্টার্ট হয়ে গেল। তো এই কারণের জন্য কি হয়, 5 জনকে কিন্তু একসঙ্গে বসতে দেয় না। একজনকে কি করে, ভাই তোকে অন্য কথা বসতে হবে। এবার ব্যাপারটা কী হয়েছে এখানে দেখো, টোটাল 5 জন বন্ধু এন্টার করছে বিয়ে বাড়িতে। এন্টার করার সময় না দেখবে ওদের মধ্যে না একজন যে বেশি চালাক, ও গিয়ে না সাই করে গিয়ে টাই করে বসে যায়। ক্লিয়ার? আর যখনই ও বসে গেল না, তখন ও কিন্তু সবাইকে প্রভাবিত করে, আর বস না দেখ জায়গাটা কি সুন্দর, দেখ আশেপাশে দেখতে পাবো সব কিছু একদম, হ্যাঁ কে কী দিতে আসছে আমাদেরকে, আয় চল। এরকম করে কি বলতো বসার জন্য একদম পুরো উৎপাত লাগিয়ে দেয়। ওর এত উৎপাত, এত ভয়েস শোনার পর না বাকি 4 জন বলে এখানে বসবি, না বসে গেল। এবার বাকি 3 জন দেখে, হ্যাঁ 4টার মধ্যে 2টো সিট ফিল আপ, আর 2টো মাত্র সিট আছে, আর ক্যান্ডিডেট 3 জন। তখন একজন বলে পিঠে থাপড় মেরে এক বাড়ি মারলো পিঠে, চল বসেই যায় এখানে, তাহলে আর কোথায় যাবো, আর এদিক ওদিক খুঁজবো না, বসে গেল। নিয়ে 2 জনের মধ্যে যে হাদা বোধা, ও দাঁড়িয়ে থাকে, আর একজন গেট টুক করে বসে গেল। যখন 4 জন বসে গেল না, তখন আর কেউ উঠে না, বসেই জিরাফের মতন গলা উঁচু করে দেখে বলে দেখ ওখানে মনে হয় ফাঁকা আছে, কিন্তু চেয়ার ছেড়ে উঠবে না। মন্ত্রিত্বের পতন ঘটতে পারে, কিন্তু চেয়ার ছাড়বে না সহজে। এবার ছাড়ুন না এখন চেয়ার, এবার বলবে যে বন্ধু কাজ কর, আরে ইয়ার নো প্রবলেম,
বস না, দেখ সামনে ফাঁকা আছে, যা। আরে কথা তো আমাদের মধ্যে হবে, টেনশন কেন নিচ্ছিস? বলে ঠিকই, কিন্তু আদৌ কথা কি হয়? হয় না। ওই চারজনের মধ্যে কথা হয়, আর বেচারা একা একা খায় আর অন্যের মুখ দেখে, কারণ সামনে তো হওয়া অপরিচিত, তাই না? কিন্তু যেমন এমন আশ্বাস দেয় না, আর টেনশন নাই, বস না ইয়ার, যা ওখানে গিয়ে বস, ভিডিও কলে কথা বলবো, এরকম আশ্বাস দেয়। কিন্তু আশ্বাস মন্ত্রীদের মতন আশ্বাস থেকে যায়, বিশ্বাস আর হয় না। ক্লিয়ার? তো লক্ষ্য করো, সিট কটা ছিল? 4টে। মেম্বার কটা? তার মানে আমাকে 4টা মেম্বারকে সিলেক্ট করতে হতো না? তো ঠিক এখানেও কিন্তু সিলেক্টের ব্যাপার আসবে। সিট আছে 2টো, আর মেম্বার আছে কটা? 3টা। সিট 4টা, মেম্বার 5টা, বললাম না? ওরকম সিট 2টো আর মেম্বার হচ্ছে কটা? 3টা। তাহলে ওইখানে কে কে বসতে পারে বলো? এ বলছে আর বি বলছে আমরা বসবো। ক্লিয়ার? সি চান্স পেলো কি? সি চান্স পেলো না। আগে সিলেক্ট করছি কে কে বসতে পারে। বি বলছে আমি বসছি, আর সি বলছে আমি বসছি, এ বাদ পড়ে গেল। বা সি বলছে আমি বসবো, আর এ বলছে আমি বসবো, তাহলে বি বাদ পড়ে গেল। তো এটা কি? আগে সিলেক্ট করলাম, সিলেকশন করলাম, নির্বাচন করলাম যে ওই সিট দুটোতে কে কে বসতে পারে। ক্লিয়ার? তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে নির্বাচন সংখ্যা, নির্বাচন সংখ্যা, সিলেকশন নাম্বার কত হলো বলো তো? 3টা, তাই না? একটা নির্বাচন, 2টো নির্বাচন, 3টা নির্বাচন। ওখানে এবি বসতে পারে, ওই রাউন্ডে বিসি বসতে পারে, ওই রাউন্ডে সিএ বসতে পারে। যদি এবি বসে যায় তাহলে ওরা বসতে পেলো না, তাহলে একটা উপায়। ও বসলে বাকিরা বসতে পারছে না, আরেকটা উপায়। যদি ও বসে যায় তাহলে বাকিরা বসতে পারছে না, আরেকটা উপায়। ক্লিয়ার? টোটাল 3টা উপায়ে কিন্তু সিলেক্ট করা যেতে পারে। বুঝতে পারলে কি বললাম? এই সিটটাকে একটাই টাইমে 3টা মাত্র উপায় আছে ফিল আপ করার। হয় এবি বসবে, নতুবা বিসি বসবে, নতুবা সিএ বসবে। ওকে? তো এটা হচ্ছে নির্বাচন সংখ্যা, যাকে বলি সিলেকশন নাম্বার। এবার দেখবে যখন নির্বাচন হয়ে গেল না, 5 বন্ধুর মধ্যে কোন 4 বন্ধু বসবে, এবার সবাই ফিক্সড হয়ে গেল, যাক অন্য একটা বন্ধু অন্য কোথাও বসে গেছে, আহ শান্তি, আর টেনশন নাই। তখন দেখবে ওই 4 জনের মধ্যে এবার একজন বলবে, দেখ না আমার তো পা অমিতাভ বচ্চনের মতো লম্বা আছে, আমাকে একটু সাইডে দে প্লিজ চলাই। মানে আগে ওরা বসতে পেল, এবার ওরা চাইবে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে, কে কোথায় বসবে। দেখবে আগে বাসে জায়গা পাওয়ার জন্য খুঁজে, যখন জায়গা পেয়ে গেল জানলা ধারে কাম করে বসবো, ওদিকে এবার নজর দেয়। ক্লিয়ার? তো ঠিক একই রকম আমাদের প্রথম কাজ কি? এ বি সিলেক্ট হলো, এবার এদিকে অ্যারেঞ্জ করছি। এ বলছে দেখ আমি তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যেতে পারি, আমাকে আগে দে, বি তুই পরে বস। বি বলছে না 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 চলবে না। ক্লিয়ার? তুই মিষ্টি খেতে বেশি টাইম লাগাস, হাত চেটে পুটে খাস, তুই এক কাজ কর, আমি আগে বসবো, তুই পরে বস। তার মানে কি? এখানে অ্যারেঞ্জ দুটো হলো। বি আর সি বলছে, বি বলছে আমি আগে বসবো, তুই পরে বস, কিন্তু সি বলছে না 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 আমি আগে বসবো, বি তুই পরে বস। একই রকম ওরা যদি সিলেক্ট হয়, সি বলছে আমি আগে বসবো, তুই পরে বস, এ বলছে না 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 চলবে না, আমি আগে বসছি, তুই পরে বস। লক্ষ্য করো এখানে আমরা কি পেলাম? সিলেক্ট উইথ অ্যারেঞ্জ। আগে আমরা সিলেক্ট করেছিলাম কে বসবে, তারপরে অ্যারেঞ্জ করলাম, তাই না? তার মানে কি বলছি? সিলেক্ট উইথ অ্যারেঞ্জ। তাহলে সিলেক্ট করার পর যখন অ্যারেঞ্জ করলাম, তার যে নাম্বার, সে নাম্বারটা কত বলতে পারবে? 1 2 3 4 5 6, তাই না? এ একটা কেস, দুটো কেস, 3টা কেস, 4টে কেস, 5টা কেস, 6টা কেস। তার মানে আমরা সিলেক্ট করার পর অ্যারেঞ্জ করলাম, 6টা পেলাম। তো মাথায় রাখবে শুধু নির্বাচনকে বলা হয় সমবায়, আর নির্বাচন করার পর যখন তাকে অ্যারেঞ্জ করি, বিন্যাস করি, তখন ওটাকে বলছি আমরা বিন্যাস। তাহলে বিন্যাস আগে সিলেক্ট করব, তারপরে বিন্যাস করা যায়। ক্লিয়ার? ওই কারণে বিন্যাসের কাজ হচ্ছে কি, আগে সিলেক্ট করব, তারপরে অ্যারেঞ্জ করা যায়। আর ওটা কি? অনলি কি সিলেক্ট করব।
আচ্ছা স্যার, তাহলে এটার সঙ্গে স্যার এটার কি সম্পর্ক? তো মাথায় রাখবে, যদি সংখ্যা ছোট হয় আমরা তো মৌখিকভাবে করতে পারলাম। এখন যদি লোক সংখ্যা বেশি হয়, ধরো লোক সংখ্যা আছে 50টা আর সিট আছে 10টা, তখন তুমি যদি অ্যারেঞ্জ করতে যাও তাহলে অনেক টাইম লাগবে, লাগবে কি না? তুমি ভাবো, এখানে 3টা মেম্বার আর 2টো সিট, তাই তুমি ছবি এঁকে করতে পারলে। কিন্তু যদি সিট 10টা হয় আর লোক সংখ্যা যদি তোমার 125টা হয়, তখন দেখবে এইভাবে ছবি এঁকে ক্যালকুলেশন করতে গিয়ে দেখবে প্রায় 2 দিন টাইম কেটে যাবে। ক্লিয়ার? ওই কারণে আমরা কোন টেকনিকে করব, তার কি ট্রিক্স আছে, তার ওই জন্য আমাদের এই রেজাল্টটাকে পাওয়ার বা এই ক্যালকুলেশনটা করার টেকনিক হচ্ছে কি, দেখে নাও। টোটাল মেম্বার কটা? 3টা, তাই 3। সি, সিট কটা আছে? 2টো। এবার তোমরা এটাকে ভাঙো। আমি শর্টকাট নিয়মে ভাঙার যে উপায় সেটা বলে দিলাম, তাই না? কি বলেছিলাম? নিচেরটা হচ্ছে পাত্রী, পাত্রীকে 2 না, তো 2 ইন্টু কত 1, ওপরটাকে পাত্র 3, 3-র পছন্দ হলো 2কে, তার ভাইয়ের নাম 2, 2-এর পছন্দ হলো 1কে, আর লিখবো না। এবার 2 কেটে দাও, তো রেজাল্ট কি পাচ্ছি? 3। দেখো আমি ছবি এঁকে কাউন্ট করেও 3 পেলাম আর ডিরেক্টলি সূত্রের মাধ্যমে 3 পেলাম, তাহলে কোনটা বেশি বেটার? এটা। বুঝতে পারলে? তো এইখান থেকে কিন্তু আসছে আমাদের ফর্মুলাটা। আরও কি করে আসে ওটা আমরা বিন্যাস সমবায়ের চ্যাপ্টার যখন গভীরভাবে পড়বো তখন জানবো। বুঝতে পারলে অবধি? ব্যাস। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক, আজকের কিছু কনসেপ্ট। তোমাদের নেক্সট ডে বই থেকে একটার পর একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, আর ওখানে আমরা কনসেপ্টটাকেও অ্যাড করে দেবো আরও। কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে। অবশ্যই সেই টপিকের উপর পুনরায় আমরা নতুন ভিডিও, লাইভ ভিডিও তৈরি করে আপলোড করবো তোমাদের ইউটিউব চ্যানেলে। আজকের মধ্যে এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।